হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। এদের গ্রুপ ডি পরীক্ষা জন্য আমরা সায়েন্সের জন্য যে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার 35 নাম্বার মক টেস্ট। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে একটি বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। আমরা বাড়িতে যে মোটরগুলো ইউজ করে থাকি সেখানে ইলেকট্রিক এনার্জি কোন এনার্জিতে পরিণত হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইলেকট্রিক্যাল এনার্জি, কিন্তু এখানে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিতে পরিণত হয় যে ইলেকট্রিক্যাল মোটরগুলো আমরা বাড়িতে ব্যবহার করি। আর মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ এই যে মোটরের যে উল্টো প্রিন্সিপালে কোনটা কাজ করে, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ডায়নামো, কিন্তু মোটরের উল্টো প্রিন্সিপালে কাজ করে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি পরিমাপ করার যন্ত্র কোনটা, মানে একক কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, শব্দের তীব্রতা বা ইন্টেন্সিটি পরিমাপ করার যে একক সেটাকে কিন্তু ডেসিবেল বলা হয়, ঠিক আছে। হার্টস কিসের একক? হার্টস কিন্তু কম্পাঙ্কের একক, ঠিক আছে। কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সির যে একক সেটাকে কিন্তু হার্টস বলা হয়। ওয়েবার কিসের একক? ওয়েবার কিন্তু যে ম্যাগনেটিক ফ্লাক্স থাকে সেই ম্যাগনেটিক ফ্লাক্সের কিন্তু একক হচ্ছে ওয়েবার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো কি বলেছে, 3 নম্বর প্রশ্ন, যে যখন একটি বস্তু অবাধে পৃথিবীর দিকে পড়তে থাকে তখন তার মোট শক্তি বা টোটাল এনার্জির কি পরিবর্তন হয়। মানে কোনো একটা বস্তু যদি ফ্রি ফলিং, মনে করো এটা আর্থের সারফেস, তো আর্থের সারফেসে যদি ফ্রিলি ফলিং হয় তাহলে সেক্ষেত্রে তার যে শক্তি, তার ভেতরে যে শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি, সেটা ওপর থেকে নিচে পড়ছে বলে পোটেনশিয়াল এনার্জি, ওপর থেকে নিচে পড়ছে বলে পোটেনশিয়াল এনার্জি, আর নিচের দিকে ধেয়ে আসছে বলে যে কাইনেটিক এনার্জি। তো এই যে দুই প্রকার শক্তি সেটা কেমন থাকে? স্থিতিশক্তি বেড়ে যায়, গতিশক্তি কমে যায়, নাকি মোট শক্তি ধ্রুবক থাকে, নাকি মোট শক্তি বাড়তে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মোট শক্তি ধ্রুবক থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে আলোর কোন ধর্মের জন্য সাবানের বুদবুদ বা তেলের রঙের খেলা দেখতে পাওয়া যায়। দেখো কোশ্চেনটা কি বলেছে, যে আলোর কোন ধর্মের জন্য সাবানের বুদবুদ বা তেলের রঙের ওপর খেলা দেখতে পাওয়া যায়। প্রতিসরণ, প্রতিফলন, ব্যতিচার, নাকি বিচ্ছুরণ। দেখবে বর্ষাকালে যদি কোনো কারণে যদি কোনো রকম গাড়ি থেকে রাস্তায় তেল পড়ে থাকে তাহলে বিভিন্ন রকমের যে কালারফুল যে চিত্রটা তৈরি হয়, ঠিক আছে। তো সেটা কিসের জন্য হয়? তো সেটা কিন্তু এই যে ব্যতিচার বা ইন্টারফারেন্সের জন্য কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ওমেগা 6, ঠিক আছে, ওমেগা 6 রোধের দুটি তারকে, মানে ওমেগা বলতে এক্ষেত্রে যে ওমেগা আমরা যে সাইনটা বুঝি, মানে ওহমের যে সাইন, এটাকে তো ওমেগা সাইন বলা হয়। তো এক্ষেত্রে কিন্তু সাইনটা না দিয়ে ওমেগা দিয়েছে, মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে 6 ওহম, ঠিক আছে। 6 ওহম রোধের দুটি সমান্তরাল তারকে যদি প্যারালাল কম্বিনেশনে যুক্ত করা হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে কিসে? না প্যারালাল। তাহলে এই ফরম্যাটে হবে। কোন ফরম্যাট? ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে যে 1/r পি ইকুয়ালস টু 1/r1, 1/r1 ইকুয়ালস টু 1/r2। মানে আমাদেরকে কী করতে হবে? এলসিএম নিতে হবে। তো এলসিএম নিলে কি হচ্ছে, 6 আর 6 এর এলসিএম তো 6ই হবে। এক্ষেত্রে কত হবে? 1, এক্ষেত্রেও হবে 1। তো আলটিমেটলি কত পাচ্ছি? 2/6 অর্থাৎ 3, 1-এর 3, ঠিক আছে। আর এটাকে উল্টে দিলে কত পাবো? উল্টে দিলে কিন্তু পাবো 3। তো আমাদের 3 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কোথায় আছে 3? 3 কিন্তু যে অপশান নাম্বার, এখানে তো কোথাও 3 দেখতে পাচ্ছি না। 6 এবং 6 বলেছে দুটি রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে, সেটা কিন্তু এখানে চেয়েছে। 1 মিনিট দেখতে হবে অঙ্কটাতে কোথাও ভুল যাচ্ছে কিনা। তো দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে 1/6 নিতে হবে। খেয়াল করবে 1 সেকেন্ড। তো এটা হচ্ছে 1/6। 1 মিনিট, এখানটাতে এটা ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এটা 1/6 হলো, আর এটাও কিন্তু সমান্তরাল সমবায়, মানে 1/6ই হবে। তো এটা তো ঠিকই আছে। 1 + 1 মানে হচ্ছে 2/6, যদি কাটাকুটি করি 1/3 হবে। হ্যাঁ, 1/3, ঠিক আছে। তো 3 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে কোথাও অপশানে কোথাও ভুল আছে। তো আমাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আরপি, সেটা কিন্তু 3 ওহম হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে। দেখো এক্ষেত্রে 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে একটি 5 কেজি ভরের বস্তুকে 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকলে তার ভরবেগ বা মোমেন্টাম কত হবে। দেখো এই যে কোশ্চেনগুলো, এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, তো সেখান থেকে কিন্তু এই যে ডেটাটা তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু নেগলিজেবল, তার কারণ ওখান থেকে কপি করলে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে পিডিএফ সেটার থেকে কপি করলে কিন্তু এইগুলো কপি হতে চায় না, এগুলোকে ইউনিট বলা হয়, ঠিক আছে। তো দেখো অঙ্কটা আমরা বলছি কি, যে একটি 5 কেজি ভরের বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকলে ভরবেগ কত। তো আমরা নিজেরাই বের করতে পারবো। তো ভরবেগ বের করতে গেলে কি হয়, পি ইকুয়ালস টু এমভি, আমরা জানি ভরবেগের সূত্র
যেখানে আমাদেরকে কী করতে হয়, বস্তুর যে মাস থাকে তার সাথে যে ভেলোসিটি থাকে সেটাকে জাস্ট গুণ করে দিতে হয়। ঠিক আছে, তো 10 কেজি আমরা জানি যে ভরের ইউনিট কেজি হয়ে থাকে, আর এদিক থেকে যে বেগ সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো 10 কেজি মিটার পার সেকেন্ড কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো অপশান নাম্বার যে এ, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকে 7 নাম্বার কোশ্চেন, যে একটি 60 ওয়াট বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বললে 30 দিনে মোট কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। কিছুই না, খুব সোজা একটা অঙ্ক, একদম কি করতে হবে, প্রত্যেকটাকে কিন্তু জুড়ে দিতে হবে। তো দেখো বৈদ্যুতিক শক্তিকে এটাকে আমরা ইউনিট বলে থাকি, তাই না, বাড়িতে যেগুলো ইউজ করা হয়। তো এটা বের করার জন্য কি করতে হয়, এটা বের করার জন্য কিন্তু ওয়াট আওয়ার, ঠিক আছে, কি করতে হয়, এটার যে ফর্মুলা ওয়াট আওয়ার বাই কিন্তু 1000 করতে হয়। ঠিক আছে, তো দেখো আমাদের ওয়াট আওয়ার কত বেরিয়েছে, আমাদের এক্ষেত্রে আমরা ফর্মুলাটা একটু ওপরে লিখি। তো ওয়াট আওয়ার আর নিচে কি করতে হয়, নিচে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হয়। তো কত হচ্ছে, 60 ওয়াট হচ্ছে 5 ঘন্টা করে জ্বলছে, আর প্রত্যেক দিন 30 দিন ধরে জ্বলছে। আর 1000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 3। তো 9 ইউনিট কিন্তু আমাদের কারেন্ট পুড়বে। ঠিক আছে, 9 ইউনিট কিন্তু আমাদের কারেন্ট পুড়বে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে তাপগতিবিদ্যার বা যেটাকে আমরা থার্মোডাইনামিক্স বলে থাকি, তো কোন সূত্রটি শক্তির নিত্যতা বা কনজারভেশন অফ এনার্জি ব্যাখ্যা করে। প্রথম সূত্র, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র নাকি তৃতীয় সূত্র। দেখো যে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স আছে, তার যে প্রথম সূত্র সেটাই কিন্তু কি বলে না, কনজারভেশন অফ এনার্জির কথা বলে। ঠিক আছে, কনজারভেশন অফ এনার্জির কথা ব্যাখ্যা করে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে, যে অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি। দেখো এক্ষেত্রে যে রাসায়নিক সংকেতগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখানে কপি হয়নি। ঠিক আছে, তো দেখো অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত এখানে আমরা লিখব, তো CH3COOH, এটাই কিন্তু যে অ্যাসিটিক অ্যাসিড আছে তার হচ্ছে রাসায়নিক সংকেত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 10 নম্বর কোশ্চেন, যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির পরিমাপ কি হয়ে থাকে। তো দেখো তেজস্ক্রিয় আমরা কোন এককে মেপে থাকি, তেজস্ক্রিয় কিন্তু আমরা বেকারেল এককে মেপে থাকি। দেখো তোমাদের বলে রাখি, এই যে ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু তোমার হচ্ছে একদম যে ডাইরেক্ট যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু কপি করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কপি পেস্ট হতে চায় না, তার কারণ এগুলোকে কিন্তু এর ভেতরে কিন্তু নিউমেরিক্যালস থাকে। ঠিক আছে, নিউমেরিক্যাল যেরকম CH3, ঠিক আছে, H3, এই যে নিউমেরিক্যালগুলো আছে সেগুলো কিন্তু কপি হতে চায় না, সেই কারণের জন্য কিন্তু এরকম তোমার হচ্ছে HTML ফরম্যাটে দেয়। তো আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা একদম ডাইরেক্ট ফর্মুলা কিন্তু তোমাদের বলে দিয়েছি। তো দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির পরিমাপকে কি বলা হয়, পরিমাপের এককটা কি, তো সেটা কিন্তু হয়ে যাচ্ছে বেকারেল। ঠিক আছে, এর কিন্তু আর একটা একক আছে, বেকারেলটা কিন্তু হচ্ছে SI ইউনিট, আর একটা কিন্তু CGS ইউনিট আছে, সেটাকে কি বলে, সেটাকে কিন্তু কুড়ি বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন, যে কোন ধাতুর পাত্রে অ্যাসিড সংরক্ষণ করা যায় না। দেখো এগেইন কিন্তু এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এগুলোকে বাদ দেবে। সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি, যে কোন ধাতুর পাত্রে কোনো অ্যাসিডকে সংরক্ষণ করা যায় না, মানে এক কথায় বলতে গেলে কোন পাত্রে আমরা কি করতে পারি না, কোন অ্যাসিডকে সংরক্ষণ করতে পারি না। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে যে অপশানগুলো আছে তোমাদের সঠিক অ্যান্সার কী হবে, এই দেখো এখানটাতে ছিল HF। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড। তো হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে পারমাণবিক চুল্লিতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর মডারেটর হিসেবে কোনটি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা সকলেই জানি যে নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট আছে সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিন্তু মডারেটর হিসেবে কোনটা ব্যবহার করা হয়, মডারেটর হিসেবে কিন্তু ভারী জল ব্যবহার করা হয়। ভারী জলের সংকেতটা কি, যেটা এখানে এইখানটাতে এরকমভাবে আছে, আমরা এখানে লিখে দিচ্ছি, ভারী জলের সংকেত কিন্তু হচ্ছে D2O বা ডাইটেরিয়াম অক্সাইড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 13তম কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সহজেই ক্ষয়প্রাপ্ত হয় না। তো কোনটা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় না, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্লাটিনাম। যে ধাতু যত কম ক্ষয়প্রাপ্ত হয় তার দাম কিন্তু তত বেশি হয়ে থাকে। ঠিক আছে, প্লাটিনাম কিন্তু এখানে যে কটা অপশান দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে সবথেকে কম রিঅ্যাক্টিভ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 14তম কোশ্চেন কি বলেছে, যে একটি পরমাণুর কেন্দ্রে নিউট্রন এবং প্রোটন একসঙ্গে কোন বলের মাধ্যমে থাকে। দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, মহাকর্ষ বল নাকি শক্তিশালী নিউক্লিয়ার বল। তো দেখো একটা পরমাণুর কেন্দ্রের ভেতরে যে তোমার নিউট্রন আর প্রোটনের মধ্যে যে ফোর্সটা থাকে সেটা কিন্তু একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, একটা কিন্তু শক্তিশালী নিউক্লিয় বল দ্বারা থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে কোনো অ্যাসিডের pH এর মান 2 থেকে বেড়ে 5 হলে, ঠিক আছে, 2 থেকে বেড়ে যদি 5 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কত গুণ পরিবর্তিত হবে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে 1000 গুণ কমে যাবে। ঠিক আছে, কি হবে না, 1000 গুণ কিন্তু কমে যাবে। কেন কমে যাচ্ছে, দেখো 2 মানে কি, যত আমরা যদি pH স্কেলটায় যাই তো এখানে 7 থাকে, এখানে 0 থাকে, আর এখানে 14 থাকে। যত এই দিকে আসবে তত অ্যাসিডিক হবে, আর যত এইদিকে যাবে তত কিন্তু তোমার হচ্ছে বেসিক হবে। তো যদি
যদি আমরা 2 থেকে 5-এর দিকে করি তাহলে কী হবে, এর কিন্তু যে অ্যাসিডিটি সেটা কিন্তু কমবে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের যে ঘনত্ব সেটা কিন্তু কমবে, আর OH মাইনাসের যে ঘনত্ব সেটা কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু কী হবে না, হাইড্রোজেন আয়নের ঘনত্ব কিন্তু 1000 গুণ কমবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন কি বলেছে যে দার্শনিকের উল কাকে বলে। এগেইন এগুলোকে বাদ দেবে, ঠিক আছে, এর মধ্যে থেকে এটা নেবে। তো দার্শনিকের উল কোনটাকে বলা হয়, ZnO বা জিঙ্ক অক্সাইডকে কিন্তু দার্শনিকের উল বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে যে নিম্নলিখিত কোন কোষাঙ্গনের মধ্যে থেকে কোনটা প্রোটিন সংশ্লেষ করে বা প্রোটিন সিনথেসিসের জন্য দায়ী। তো সঠিক অ্যান্সার কি হবে, প্রোটিন সিনথেসিসে কিন্তু রাইবোজোম সাহায্য করে থাকে। ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কিন্তু এটা কোষের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে রক্তের শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইনসুলিন। ইনসুলিন কি করে, ইনসুলিন কিন্তু রক্তে যে শর্করার মাত্রা সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আর এটা কোথা থেকে নির্গত হয়, এটা কিন্তু যে অগ্নাশয় গ্ল্যান্ড আছে সেই অগ্নাশয় থেকে নির্গত হয়। থাইরক্সিন কোথা থেকে নির্গত হয়, থাইরক্সিন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে। অ্যাড্রিনাল কিন্তু অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে নির্গত হয়, আর অ্যাড্রিনালিন কিন্তু আমাদের যে কিডনির ওপরে থাকে। টেস্টোস্টেরন কিন্তু টেস্টিস থেকে নির্গত হয়ে থাকে, এটা কিন্তু মূলত মেল হরমোন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে যে মানবদেহে কোন অংশটি শরীরের ভারসাম্য বজায় রাখে বা ব্যালেন্স বজায় রাখে। তো এটা সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লঘু মস্তিষ্ক বা সেরিবেরাম। এটাই কি করে, এটাই কিন্তু আমাদের বডি ব্যালেন্সের জন্য দায়ী। ঠিক আছে, বডি ব্যালেন্সের জন্য দায়ী। গুরু মস্তিষ্কের কাজের মধ্যে কী কী পড়ে, গুরু মস্তিষ্কের কাজের মধ্যে কিন্তু মেমোরি, রিজনিং, ইন্টেলিজেন্স এইগুলো পড়ে। সুষুম্নাকাণ্ড কী করে, সুষুম্নাকাণ্ড কিন্তু আমাদের যে রিফ্লেক্স অ্যাকশন সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আর মেডুলা অবলঙ্গটা কিন্তু আমাদের যে ইনভলেন্টারি অ্যাকশন অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়া এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে যে ম্যালেরিয়ার কারণ কোন এককোষী জীব। তো ম্যালেরিয়া কিসের জন্য হয়ে থাকে, তো ম্যালেরিয়া কিন্তু প্রোটোজোয়ার জন্য হয়ে থাকে। ঠিক আছে, ম্যালেরিয়া প্রোটোজোয়ার জন্য হয়ে থাকে। সেই প্রোটোজোয়াটার নাম কি, সেই প্রোটোজোয়াটার নাম কিন্তু হচ্ছে প্লাজমোডিয়াম। ঠিক আছে, তোমরা চাইলে লিখতে পারো প্লাজমোডিয়াম ভলভক্স। ঠিক আছে, তো এই প্লাজমোডিয়াম ভলভক্সের জন্যই কিন্তু এটা এক রকমের প্রোটোজোয়া, এর জন্যই কিন্তু ম্যালেরিয়া রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম কোশ্চেন যে উদ্ভিদের ট্রপিক চলন বা ট্রপিক মুভমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য কোন হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অক্সিন। অক্সিনের কাজ কি, ট্রপিক মুভমেন্ট বা যেটাকে আমরা বৃদ্ধি বলি সেটাতে কিন্তু সাহায্য করা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম কোশ্চেন যে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটা। তো সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যকৃৎ বা লিভার। ঠিক আছে, অগ্নাশয় কি, অগ্নাশয় কিন্তু একমাত্র মিক্সড গ্ল্যান্ড, যেটা কিন্তু তোমার হচ্ছে এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন অর্থাৎ অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুটোই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের সময় উপযোজিত বাই প্রোডাক্টে কোন গ্যাস নির্গত হয়। তো আমরা সকলেই জানি বাই প্রোডাক্টে কোন গ্যাস নির্গত হয়, বাই প্রোডাক্টে কিন্তু অক্সিজেন গ্যাস নির্গত হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী এবং কতগুলি গ্রুপ আছে। তো আমরা সকলেই জানি আধুনিক পর্যায় সারণীতে কিন্তু 7টি শ্রেণী এবং আধুনিক পর্যায় সারণীতে কিন্তু কি আছে, আধুনিক পর্যায় সারণীতে কিন্তু 18টি শ্রেণী এবং 7টি পর্যায় আছে। ঠিক আছে, অর্থাৎ যে গ্রুপ, সেই গ্রুপ কতগুলো আছে, গ্রুপ কিন্তু আমরা পাবো 18টা, আর যে পিরিয়ড আছে সেই পিরিয়ড কিন্তু পাবো 7টা। এটা কে প্রদান করেছিল, এটা কিন্তু হেনরি মোজলে প্রদান করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন কি বলেছে যে সাধারণ থার্মোমিটারে পারদ ব্যবহার করার প্রধান কারণ কি। তো এটা সঠিক অ্যান্সার কি হবে, পারদ কিন্তু কি হয়, কাচের গায়ে ভেজে না এবং তাপের সুপরিবাহী। এটাই কিন্তু সাধারণ থার্মোমিটারে পারদ ব্যবহার করা সবথেকে বড় রিজন। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।